একটি ঘটনা সম্প্রতি যেটি বলার মতো, যে যেমন লালন মেলা বন্ধ করে দেওয়া হলো নারায়ণগঞ্জে, বেগম রোকেয়ার গ্রাফিতি কালি দিয়ে নষ্ট করে দেওয়া হলো, রাজু ভাস্কর্যের নারী প্রতিকৃতিতে হিজাব পরিয়ে দেওয়া হলো, শিল্পকলায় নাটক বন্ধ হচ্ছে, মামুনুর রশিদকে অভিনয় করতে দেওয়া হবে না, এরকমটা বলা হচ্ছে। মানে এরকম ছোট ছোট বিভিন্ন জায়গায় ভাস্কর্য ভাঙচুর ইত্যাদি ঘটনা ঘটছে। মানে আসলে কি কোনো রকম শিফট ঘটছে, নাকি খুব স্বাভাবিকভাবে এই ঘটনাগুলো ঘটছে? দেখেন, এখানে একটা বিষয় কি, যে 5ই আগস্টের আগ পর্যন্ত এদেশের শাসন ক্ষমতায় যারা ছিলেন তারা এক ধরনের ন্যারেটিভ কিন্তু সোসাইটিতে প্রচারের চেষ্টা করেছেন। তারা কিছু হলেই বলতেন যে এরা রাজাকার অথবা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। মুক্তিযুদ্ধের চেতনা বলতে তারা নিজেদের মতো করে একটা চিন্তা করেছেন, যাকে তার পছন্দ নয় তার চেতনা কি এই সন্ধানে ওনারা লিপ্ত হতেন না। যাকে পছন্দ নয় তাকে ট্যাগিং করে দিতেন যে তুমি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ব্যক্তি, তুমি রাজাকার, অতএব তোমার এই দেশে বাস করারই কোনো অধিকার নাই। মোটামুটি এরকম। চাকরি পাওয়া তো দূরের কথা, তুমি দেশে থাকতেই পারবে না, কারণ তুমি রাজাকার, অথবা তুমি রাজাকারের নাতি, অথবা তুমি মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী, এরকম। এখন এই চেতনার কথাটা বলে ওনারা কিন্তু দেশটাকে একভাবে বিভক্ত করেছিলেন এবং আরো বেশি এটা স্পষ্ট করার চেষ্টা করেছেন। 5 তারিখের পরে কি হলো, 5 তারিখের পরে নতুন যারা আসলেন এদের মধ্যেও আমি দেখেছি এই ট্যাগ করার যে প্রবণতাটা এটা রয়ে গেল। এদের আমি এখন বলতে দেখি ফ্যাসিবাদের দোসর, এই ফ্যাসিবাদের দোসর, এই সাংবাদিক সে ফ্যাসিবাদের দোসর, অতএব তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দাও। অমুকে ফ্যাসিবাদের দোসর, অতএব তাকে তুমি প্রেস ক্লাব থেকে বের করে দাও। আমি এক্সাম্পল দিয়ে বলি, ফ্যাসিবাদের দোসর এই অজুহাতে শওকত মাহমুদের প্রেস ক্লাবের মেম্বারশিপ চলে গেছে, এই জাস্ট এই ট্যাগিং এর কারণে। শওকত মাহমুদ কি শেখ হাসিনার দোসর ছিলেন? এখন উনি কি করেছেন? উনি ইলেকশন করেছেন, উনি এই 7 জানুয়ারি ইলেকশন করেছেন। বিএনপি ইলেকশনে যেতে চান, একসময় তো বিএনপি ভাইস প্রেসিডেন্ট ছিলেন উনি। এখন কেন ইলেকশন করলেন? অতএব উনি ফ্যাসিবাদের দোষর, এটা মানা যায়। আচ্ছা, ভালো কথা। চট্টগ্রামে যিনি মেয়র হলেন উনিও তো তারেক রহমান সাহেবের নির্দেশ অমান্য করে ইলেকশন করেছিলেন। ওনাকে তো ফ্যাসিবাদের দোষর কেউ বলে না, বরং তাকে এখন চট্টগ্রামে মেয়র বানানো হয়েছে। এই ট্যাগিং কিন্তু চলছে, এবং যখন কাউকে কেউ ট্যাগ লাগাই দিচ্ছে যে সে ফ্যাসিবাদের দোষর, সে হাসিনার দোষর, হাসিনার সুবিধাপ্রাপ্ত, তখন ওই ট্যাগিং এর কিন্তু আপনি কোনো জবাব দিতে পারছেন না। প্রথম আলোকে বলা হচ্ছে যে প্রথম আলো, ডেইলি স্টার আর দিল্লির অনুগ্রহপ্রাপ্ত পত্রিকা, ইন্ডিয়ান পত্রিকা বলতেছে এটা। এখন ওরা যে প্রতিবাদটা করবে যে আমি ইন্ডিয়ার পত্রিকা নই, আমি দিল্লির পত্রিকা নই, এই প্রতিবাদ শুনবে কে? শোনার তো কেউ নাই। এবং তারা এসে এখানে গরু কেটে জিয়াফত করতেছে, কেউ তো বাধা দেয়নি। কেন বাধা দিল না? আমি কি আপনার বাড়ির সামনে যে একটা এরকম গরু কেটে জিয়াফত করতে পারবো? এটাকে গণতান্ত্রিক দেশে এটাকে সম্মান করা হবে, এটাকে করা হবে, গ্রহণ করা হবে? হবে না তো। তো করতেছে তো, কেউ তো না করছে না। এখন এইগুলি যখন কেউ দেখবে, দেখে যদি আবার আগের যারা ছিল তারা যদি বলে এই যে দেখেন এটা করছে, রাজু ভাস্কর্য বোরখা লাগাই দিচ্ছে, অমুক করছে, তমুক করছে, এবং একটা বাংলাদেশের ইতিহাসে একটা নাটক হচ্ছে ভাই, নাটক মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার ইতিহাস আছে? কেউ বলতে পারবে আছে? নেই তো। তো এটাকে আপনি কি বলবেন? আরেকটা ট্যাগিং দেখলাম আমি, বিচারপতি, উচ্চ আদালতের বিচারপতি বসে বিচার কাজ পরিচালনা করবেন। আইনজীবীরা যে বলছেন আপনি 2016 সালে জিয়াউর রহমান সম্পর্কে এই কথা বলছিলেন, অতএব আপনার বিচার করার কোনো অধিকার নাই। উচ্চ আদালত এটা হয়, এবং সেটা কে করছে? আইনজীবীরা করছে। আইনজীবীরা কারা? আইনজীবীরা তো আমার আপনার মতো ভাই সাধারণ মানুষ না, তারা তো জ্ঞানী মানুষ, তারা আইনটা বুঝেন, তারা এটা করতে পারেন। হচ্ছে কোনো প্রতিকার হয়েছে? হয়নি তো। যখন এগুলি প্রতিকার না হতো, যদি প্রতিকার হতো কোনো সমস্যা ছিল না। যখন প্রতিকারগুলি না হবে তখন কি হবে? তখন কিন্তু আরেকজন বলার সুযোগ পাবে, এই দেখো এরা এটা করছে, এরা এটা করছে, এই যারা ট্যাগ লাগাচ্ছে, তার মানে কি এখানে কিন্তু ওরা আবার চলে আসতেছে। এই ধরনের কথা তারা বলা আসছে, এই কথা আমি বলি না, বাট আমি বলছি এই ধরনের অভিযোগ উত্থাপনের কিন্তু সুযোগটা এরাই তৈরি করে দিচ্ছে। এখন এখানে সরকারের ভূমিকাটা কি? সরকারের ভূমিকাটা হওয়া ছিল আইনানুগ ভূমিকা। সরকার আইন অনুযায়ী দেখবে যে এজলাসে উচ্চ আদালতের বিচারকের সামনে যদি কোনো করে, আইনজীবী এর জন্য আচরণ করে, তার কি শাস্তি হতে পারে। সরকারের শাস্তির ব্যবস্থা নেওয়া উচিত ছিল। সরকারের উচিত ছিল যে একটা নাটক চলাকালে যদি বন্ধের কথা কেউ বলে তার বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া যায়। সরকার এগুলো করছে না। কেন করছে না?
সেখানে সরকারের কিছু সীমাবদ্ধতা আছে। আমি কিন্তু বলছি না যে সরকার তাদের অনুগত হয়ে গেছে, সরকারের কিছু সীমাবদ্ধতা আছে। তো সেই সীমাবদ্ধতাগুলি যদি কেউ ইস্যু করে তার বিরুদ্ধে এই ধরনের কি সীমাবদ্ধতা? জনাব মাসুদ কামাল, সীমাবদ্ধতা কি? মানে এই ধরনের ঘটনা এগুলোতে ব্যবস্থা নিলে ব্যবস্থা নিতে সীমাবদ্ধতাটা কোথায়? আচ্ছা, কোথায় সেটা আমি বলি আপনাকে। যেমন ধরেন শিল্পকলা একাডেমির যিনি মহাপরিচালক আছেন উনি কি বলেছেন, ডিজি উনি কি বলেছেন, উনি বলেছেন যে ওখানে কিন্তু ওই সময় আর্মি ছিল, পাশে আর্মিরা ছিল। উনি বলতে পারতেন আমি আর্মি ডাকতে পারতাম, কিন্তু আমি চাইনি যে আর্মি ডেকে এখানে একটা মানে সংঘাত মানে পূর্ণ পরিস্থিতির জন্ম হোক। এবং যদি সংঘাতটা হতো, এটা আমি সৈয়দ জামিল আহমেদকে কিন্তু প্রশংসা করছি, এই কারণে করছি, যদি এটা নিয়ে সংঘাত হতো তখন এটা নিয়ে কিন্তু আবার আরেক নাটক হতো। বলতো যে মুক্তভাবে কাউকে প্রতিবাদ করতে দেওয়া হচ্ছে না, এটা বলা হতো। তো এখন এইগুলো কি, আপনি মুক্তভাবে কথা বলার কথা, অধিকারের কথা বলবেন কিন্তু দেবেন না, এটা তো হয় না। আপনি দেখেন এই সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। কেন বাতিল করা হয়েছে? আমি তো এমন লোককে চিনি, মনে করেন আমি যত পত্রিকায় চাকরি করছি জীবনে, সব পত্রিকায় আমি দেখেছি মালিকদের অ্যাক্রিডিটেশন কার্ড থাকে। কেন থাকবে মালিকদের অ্যাক্রিডিটেশন কার্ড? তার সচিবালয়ে যায় তার কি সংবাদ সংগ্রহ করতে হবে? কোনো প্রয়োজন নাই, থাকে তো থাকে। এই যে এইবার যে প্রায় 2% লোকের 2% সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে, আমাদের মালিক কয়টা? মালিক নাই তো। এর সবাই পেশাদার সাংবাদিক। তো পেশাদার সাংবাদিকদের আপনি কেন বাতিল করলেন? এদের মধ্যে আমি 95% সাংবাদিককে ব্যক্তিগতভাবে চিনি, তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে এবং তারা সবাই সাংবাদিক, আমি জানি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তাহলে তাদের সঙ্গে আমি চিন্তা করার চেষ্টা করছি যে কেন তাদেরকে বাদ দেওয়া হলো। আমি একটা কমন লাইন পেয়েছি, সেটা হলো এই সাংবাদিকরা কোনোদিন, সব সাংবাদিক কিন্তু কোনো না কোনো দলের নীতির সঙ্গে কিন্তু কোনো না কোনো ভাবে সম্পৃক্ত, কিন্তু এই সাংবাদিকরা কখনো বিএনপি অথবা জামায়াত সম্পৃক্ত ছিল না। এই একটা মিল ছাড়া আর কোনো মিল আমি পাই না। তো কেউ তো অন্য মতের হতেই পারেন, অন্য মতের হয় নাকি তাকে বাদ দিয়ে দিবেন? এটা তো পারেন না। আপনি আমেরিকায় থাকেন, আমি শেষ করি, আমেরিকাতে থাকেন, ওখানে ফক্স নিউজের সাংবাদিকের যে পলিসি আর সিএনএন এর পলিসি কি এক তো না। এখন ট্রাম্পের এখানে কি সিএনএন এর সাংবাদিকে ঢুকতে পারবে না? বাইডেনের এখানে কি ফক্স নিউজের সাংবাদিকে ঢুকতে পারবে না? দিতে হবে ঢুকতে। তো এই যে জায়গাটা, আমি ওই গণতন্ত্রের কথা বলি, ওই গণমাধ্যমের স্বাধীনতার কথা মুখে বলি, কিন্তু আচরণ করি উল্টা। এটা কি হিপোক্রেসি বলে? আপনি কেন এর মধ্যে যাবেন? জি, একদম স্পষ্ট। আমি এখান থেকে ব্যারিস্টার নাসিরউদ্দিন হাশিম আছে নাকি জঞ্জাল আরো বাড়ছে, আসলে কোন দিকে যাচ্ছে? 16 বছরের জঞ্জাল 16 দিনে শেষ হবে না, আমরা 4 মাসের দিকে এগিয়ে যাচ্ছি এই সরকার, অন্তর্বর্তী সরকারের সময়কাল। কি মনে হচ্ছে, জঞ্জাল বাড়ছে নাকি জঞ্জাল সরানো হচ্ছে? দেখেন, আমি এটা আসলে খুবই একটা জটিল প্রশ্ন। এই কারণে কিছু কিছু ক্ষেত্রে জঞ্জাল সরানোর চেষ্টা দেখতে পাচ্ছি, আবার কিছু কিছু ক্ষেত্রে ওটা একটা অপ্রয়োজনীয় বিতর্ক তারা তৈরি করছে, যেটা প্রয়োজন ছিল না তাও করছে। এখন যদি আপনি একটা কাজে লক্ষ্য নিয়ে নেমেছেন, আপনি যদি অপ্রয়োজনীয় কাজে সময় এবং শ্রম নষ্ট করেন, তাহলে কিন্তু মূল লক্ষ্যটা অর্জনের ক্ষেত্রে একটু আপনার সমস্যা বাড়বে। জনাব মাসুদ কামাল, সম্প্রতি সময় আপনি কোন শুধুমাত্র ঘটনাগুলো যদি উল্লেখ করেন যে এই ঘটনাগুলো অপ্রয়োজনীয়? আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে। দেখেন, আমি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিএনপির ভূমিকা প্রশংসা করি। যেমন ধরেন, এই যে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ঘটনা কোনটা? সবচেয়ে আলোচিত ঘটনা হলো এই যে হিন্দু ধর্মীয় নেতা যে আছে চিন্ময় কৃষ্ণ দাস, তাকে যে গ্রেপ্তার করা হলো। আচ্ছা, তাকে গ্রেপ্তার, যেটাকে অসীম ভাই বললেন যে মামলা কিন্তু সরকার করছে না, ওকে ফাইন। এই চিন্ময়ের বিরুদ্ধে মামলাটা কে করেছিল? একজন বিএনপির নেতা কিন্তু করেছিল। বিএনপি এটা পছন্দ করে নাই, বিএনপি ওই নেতাকে পরের দিনে কিন্তু বহিষ্কার করছে দল থেকে। খেয়াল করেন, তার মানে কি বিএনপি দলীয় ভাবে এই মামলাটাকে পছন্দ করছে না। আপনি মামলার যদি এজাহার দেখেন তাহলে দেখবেন এটা পছন্দ হওয়ার মতো কোনো মামলাও না। আসলে বিএনপি পছন্দ করে নাই, বিএনপি তার কিন্তু স্ট্যান্ড নিয়েছে। সেই মামলায় আসামি ছিল 19 জন, চিন্ময় সহ। বাকি 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে? হয় নাই। চিন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে। চিন্ময়কে গ্রেপ্তার করে কি লাভটা হয়েছে আমাকে এটা বুঝান। চিন্ময়কে গ্রেপ্তার করার ফলে কি লাভটা হয়েছে? বরং যে ক্ষতি হয়েছে। এটাকে ইস্যু করে এখন নানা ধরনের ঘটনা ঘটতেছে। এটাকে ইস্যু করে ইন্ডিয়ান গভর্নমেন্ট তার আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দিচ্ছে। তো আমি বলতে চাচ্ছি যে এই যে কাজটা, এটা হলো অপ্রয়োজনীয় কাজ। এটা হলো অপ্রয়োজনীয় বিতর্ককে ইনভাইট করা। আমি এটা মনে করি এভাবে। তো এটা তো কোনো দরকার ছিল না। এবং এটার যে আফটার ইফেক্ট কিন্তু সরকারকে সামাল দিতে বেশ কষ্ট পেতে হচ্ছে।
আগামীতেও কষ্ট পেতে হবে। এর ফলে আপনি ভাই যত কিছুই বলেন, ভারত তো আমাদের প্রতিবেশী না? আপনি কি প্রতিবেশী চেঞ্জ করতে পারবেন? আপনি কি প্রতিবেশী চয়েস করতে পারবেন? আপনি চয়েসের কোনো স্কোপ নাই, এটা আপনি নিয়তি। তো ভারতের চরিত্র যেমনই হোক না কেন, ওকে নিয়েই আমাকে চলতে হবে। তো ওর জন্য আমি নিয়তি, আমার জন্য সে নিয়তি। কিন্তু তো এখানে আমার কথা হলো কি, যে এই অপ্রয়োজনীয় বিতর্কটা আপনি ইনভাইট করছেন কেন? এইগুলি সরকার করছে, যেটাকে আমি মনে করি প্রয়োজন নাই। আচ্ছা, আপনি যদি মামলাই ধরবেন, যে মামলাটা খুব ইম্পর্টেন্ট মামলা, সেই মামলাটা আমাদের অবশ্যই বিচার করে, তো বাকি আসামিদের ধরেন না কেন? আসামি তো সে একা না, সে কি কাজটা করেছে? সে একটা সভায় ছিল, সে সবাই বলেছিল যে জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা লাগাও, সে বলেছিল? বলেনি তো।